নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে বিচে কলার রেসিপি শেয়ার করব। আর এটা আমি দানা বাদ না দিয়ে দানা সমেতই রান্নাটা করব। প্রথমেই কলাগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। আর কেটে কিন্তু জলে রাখতে হবে, তাহলে কলার যে কষ আছে সেটা উঠে যাবে। আর যেহেতু আমি কলাগুলো একটু নরম নিয়েছি, তাই এর দানাগুলো আর বাদ দেব না। আর দানা সমেতই আমি এই কলাটা রান্না করব। এরপর কলাগুলোকে খুব ভালো করে জলে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে, তাহলে এই যে কালো অংশ ক্রসটা খুব ভালো মতো উঠে যাবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে জলটা গরম করে নিয়েছি। তার মধ্যে কেটে রাখা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভাপিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা করে নিই। তার জন্য আমি এখানে নিয়েছি আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিলাম একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়েছি 1 টিস্পুনের মতো গোটা জিরে, আর এর সঙ্গে অ্যাড করব 3টে এলাচ। আজ ভাবলাম মশলাটা একটু শিলে বেটে নিই। এমনি তো আমরা মিক্সি ব্যবহার করি সাধারণত, কিন্তু শিলে বাটা মশলার স্বাদ সবসময়ই কিন্তু অনেক ভালো হয়। তাই আজকে আমি শিলে বেটেই রান্নাটা করব। আর এমনি তো অল্প অল্প মশলা সবসময় মিক্সিতে খুব ভালো মতোভাবে পেস্ট হতে চায় না, তাই আজ আমি মশলাটা এইভাবে শিলে বেটে নিচ্ছি। ওদিকে আমার কলাগুলো সেদ্ধ হতে হতে এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতোভাবে ওই টাইমের মধ্যেই বাটা হয়ে যাবে। তবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। যদি নিরামিষভাবে এটা রান্না করতে হয় তাহলে এখানে পেঁয়াজটা না দিলেই কিন্তু একদম নিরামিষ বিচে কলার তরকারি রান্না হয়ে যাবে। আর এইভাবে সব মশলা একসঙ্গে বেটে করে নিলে খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খুব কম সময় লাগে রান্না করতে, কোনোরূপ ঝামেলা হয় না। খুব অল্প মশলার মধ্যে অল্প সময়ের মধ্যেই একদম দুর্দান্ত স্বাদের এই তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে। আমার মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে কলাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি জল ঝরিয়ে নেব। আর এদিকে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। তবে বিচে কলার তরকারিতে একটু বেগুন দিলে বেশ ভালো লাগে। আলুগুলো এভাবে উল্টোপাল্টে লালচে করে ভেজে নিচ্ছি, নিয়ে আলুগুলো তুলে রেখে দেব। আর বেগুনগুলো আমি আর আলাদা করে ভাজবো না, যেহেতু এমনি নরম, তাহলে একদম গলে যাবে। এরপর আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তেজপাতাটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি যে বাটা মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব, আর জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। তবে এই মশলাটা খুব বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই, অল্প সময় একটু নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর বেগুনটা প্রথমে অ্যাড করে দিলাম। আলু বেগুনটাও আমি মশলার সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে নাড়তে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কলাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এর দানাগুলো একদমই নরম, তাই আমি আর দানাগুলো ছাড়ালাম না। যেহেতু পাকলো কলা হলে তার দানা কিন্তু ছাড়িয়ে নিতে হতো, না হলে খেতে ভালো লাগবে না। আর নরম কলার দানা সমেতই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এইভাবে সেদ্ধ করে জল ফেলে দিলে কলার যে কষ বা তিতকুটে ভাব সেটা কিন্তু চলে যায়। এইভাবে সব মশলা কষানো হয়ে গেছে সবজি দিয়ে। আর এরপর আমি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আমি আরও একটু নেড়ে নেব। যত ভালো করে নাড়া হবে তত তরকারিটা কিন্তু খেতে টেস্টি হবে। এইভাবে জল দিয়ে আরও আমি 5 মিনিটের মতো এই সবজিগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলা সমেত কলাগুলো যখন খুব ভালো মতোভাবে কষানো হয়ে যাবে, এরপর এর মধ্যে আমি জল অ্যাড করব। আর খুব বেশি জল লাগবে না, যেহেতু আগে থেকেই কিন্তু কলাগুলো সেদ্ধ হয়ে আছে আর আলু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই খুব অল্প পরিমাণ জলেই এই রান্নাটা হয়ে যাবে। খুব বেশি জলের প্রয়োজন নেই।
তবে এক্ষেত্রে অনবরত নাড়তে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। কড়াইয়ের মধ্যে যদি মশলা লেগে যায় তাহলে কিন্তু তরকারিটা তিতকুটে ভাব চলে আসবে আর খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে একটু ভালো মতোভাবে সেদ্ধ করে নিলেই কিন্তু একদম কলার তরকারি রেডি হয়ে যাবে। এই বিচে কলার তরকারি খেতে অসাধারণ হয়। আর দেখতেই পেলেন বন্ধুরা যে কত কম উপকরণে আমি এই তরকারিটা রান্না করলাম, আর এটা কিন্তু খেতেও অসাধারণ। এরপর আমি চাপা দিয়ে খুব ভালো মতোভাবে সেদ্ধ করে নিচ্ছি। একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম জল শুকনো হয়ে গেছে, আর এক্ষেত্রে আলুগুলোও খুব ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা একদম ঘন্ট করব না, এইরকমভাবেই রাখবো। একদম গলিয়ে দিলে আবার খেতে ভালো লাগবে না। এরপর সবশেষে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেব। চিনি দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। তবে যারা চিনি পছন্দ করেন না তারা চিনি নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এরপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরপর আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব ঘি। এখানে হাফ চামচের মতো ঘি দিয়েছি। থোড়, কলা বা মোচা যে কোনো তরকারিতে ঘি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই ঘিটা আমি একদম নামানোর আগের মুহূর্তে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এরপর খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি, আর একদমই আমার কলার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এটা এবারে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা দেখতে পেলেন কত সহজে আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল বিচে কলার তরকারি। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, আর এইভাবে দানা সমেত করাতেও কোনোরূপ কষাটে ভাব বা তিতকুটে ভাব কিন্তু এই তরকারিটার মধ্যে ছিল না। আশা করছি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপি নিয়ে।